আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ থা গল্প লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা ৩৫। সকাল সকাল ডাইনিং টেবিলের চারপাশে বিশাল আর চকচকে গ্লাসের তৈরি আসনগুলোতে সবাই বসেছিল। জ্যাসপার, আলভিরা, থারিনিয়াস, অ্যাকোয়ারা, তবে এথেরিয়ান আর ফিওনা অনুপস্থিত ছিল। সকালবেলার স্নিগ্ধ আলো ভেতরে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এর উজ্জ্বলতা উপস্থিতির অস্বস্তিকর ভারমুক্ত করতে পারছিল না। টেবিলের মাঝে থাকা বিভিন্ন রকমের খাবার, রং বেরঙের ফল আর সুস্বাদু ডিশগুলো নিজেদের মধ্যে আলোচনার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সবার মনোযোগ সম্পূর্ণভাবে জ্যাসপারের উপর কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। জ্যাসপার উচ্চতর গুণে অন্যান্যদের থেকে আলাদা, মাথা উঁচু করে বসেছিল। তার চেহারা একটি গুরুতর ভাব ছিল, আর যখন সে ঘোষণা করল, আমার আদেশ, আজ থেকে ফিওনা গ্লাস হাউসের আর কোনো কাজ করবে না, তখন একটি চাপা শ্বাসরোধকারী নীরবতার টেবিলটিকে পরিবেষ্টন করল। ফিওনা, যে এখন নিজের কক্ষে ঘুমে আচ্ছন্ন ছিল, তার আশপাশের ঘটনার সাথে কিছুই জানত না। আলভিরা প্রথমে কথা বলল, কিন্তু প্রিন্স, হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি? এতদিন তো সে সবকিছু সামাল দিয়েছে গ্লাস হাউসে। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট ছিল, কিন্তু জ্যাসপার তার জবাবে কিছুই বলল না। থারিনিয়াসও হতাশার সঙ্গে বললেন, তাহলে কি ফিওনা এভাবেই থাকবে গ্লাস হাউসে? প্রিন্স, তাহলে সব কাজ কে করবে? অ্যাকোয়ারা টেবিলের পাশেই দাঁড়িয়েছিল, তার চোখে অসন্তোষের ছাপ স্পষ্ট। সে জানত প্রিন্স নিশ্চিত ফিওনার জন্য নতুন কোনো দায়িত্বের ভার রেখেছে। তাহলে গ্লাস হাউসের বাকি কাজকর্মগুলো আমি করব, সে বলল, তার কণ্ঠে একটু কঠিনতা ছিল। জ্যাসপার কেবল মাথা নেড়ে বললেন, এটা আমার একান্ত সিদ্ধান্ত। এখন থেকে ফিওনার দায়িত্ব শুধুমাত্র আমার সকল কাজ করা, আমার খাবার পরিবেশন করা, আমার গোসলের সরঞ্জাম গুছিয়ে রাখা, আমার কাপড় চোপড় পরিষ্কার করা। মোট কথা, সে ২৪ ঘন্টা শুধু আমার সার্ভিস দেবে। তার গলার শক্তি সেই মুহূর্তে স্পষ্ট হয়ে উঠেছিল, আর টেবিলের অন্যান্যরা তার নির্দেশনার বিরুদ্ধে কিছু বলার সাহস করছিল না। জ্যাসপার অ্যাকোয়ারাকে উদ্দেশ্য করে বলল, তবে গ্লাস হাউসের বাকি কাজ অ্যাকোয়ারা তুমি করবে, আর ফিওনাকে তার নতুন দায়িত্বের কথা জানিয়ে দিবে। এটা আমার আদেশ, সে যেন কোনোভাবেই অগ্রাহ্য না করে। আলভিরা আর অ্যাকোয়ারা একে অপরের দিকে তাকালো। তাদের মনে একই চিন্তা ঘুরছিল, কিভাবে জ্যাসপারের ব্যক্তিগত কাজ ফিওনাকে করতে হবে। এই প্রশ্ন তাদের মনে উদ্বেগের সৃষ্টি করছিল, তবে অ্যাকোয়ারা কিছুটা আন্দাজ করতে পেরেছে। জ্যাসপার খাবার খেতে শুরু করলো যেন কিছুই হয়নি, কিন্তু তার চোখে ছিল এক প্যাশনেট দৃঢ়তা, যে কোনো মূল্যে ফিওনাকে নিজের কাছে রাখতে চায়। এদিকে সবার চিন্তা যেন একে অপরের সাথে লড়াই করছিল। একদিকে জ্যাসপারের অধিকার, অন্যদিকে ফিওনার স্বাধীনতা। তারা জানত পরিস্থিতির এই মোড়ে এসে ফিওনার জন্য এক নতুন জীবন অপেক্ষা করছে, কিন্তু সেটা কেমন হবে তা জানত না কেউই। মাউন্টেন গ্লাস হাউসের কনফারেন্স রুমের বিশাল টেবিলটি ঘিরে জ্যাসপার, এথেরিয়ান আর থারিনিয়াস উপস্থিত। আজকের মিশনে ওরা ৩ জন যাবে। রুমের এক কোণে হলো স্ক্রিনে আর্কটিক অঞ্চলের মানচিত্র ভাসমান, চারপাশে হালকা নীলাভ আলোয় মিস্টার চেনসিং তাদের আজকের মিশনের চূড়ান্ত পরিকল্পনা ব্যাখ্যা করছেন। মিস্টার চেনসিং টেবিলের উপর রাখা ডিভাইসগুলোর দিকে ইশারা করে বললেন, আজকের মিশন শুধু অক্সিজেন সংগ্রহ নয়, এটা একটা পরীক্ষা। তোমাদের প্রস্তুতি আর ৩ জনের দক্ষতা দুটোই প্রমাণিত হবে। আর্কটিক অঞ্চলের অ্যাথ্রাক্স মনস্টার আজকের বড় চ্যালেঞ্জ। সেই মনস্টারকে ফাঁকি দিয়ে তোমাদের অক্সিজেন সংগ্রহ করতে হবে। তোমরা কি সবাই প্রস্তুত? জ্যাসপার মাথা নাড়ল, তার চোখে এক ধরনের নির্ভীক আত্মবিশ্বাস। আমরা প্রস্তুত। আপনার দেয়া প্রতিটি সরঞ্জাম পরীক্ষিত, আমরা সফল হব। চেনসিং ড্রিল ড্রোনটির দিকে ইঙ্গিত করে বললেন, এই ড্রোনটি বরফ ভেদ করতে পারদর্শী, তবে এর নিয়ন্ত্রণ জটিল। এথেরিয়ান, এটা তোমার দায়িত্ব। এথেরিয়ান ড্রোনটির নিয়ন্ত্রণ প্যানেল হাতে তুলে নিল। আমার উপর ছেড়ে দিন, এটা আমি দক্ষতার সাথে পরিচালনা করব। এরপর চেনসিং টেম্পারেচার সিল্ড স্যুটের দিকে তাকিয়ে বলেন, আর্কটিক অঞ্চলে তীব্র ঠান্ডা সহ্য করার জন্য এই স্যুটগুলো তোমাদের রক্ষা করবে। থারিনিয়াস, তোমার কাজ হলো দলের সুরক্ষা নিশ্চিত করা। থারিনিয়াস গম্ভীর ভঙ্গিতে বললেন, আপনি নিশ্চিত থাকুন, আমি সবার সুরক্ষার দায়িত্ব নেব। টেবিলে রাখা এনার্জি মাইন্ড সংগ্রহকারী ডিভাইস আর এনার্জি সিলিন্ডারের দিকে তাকিয়ে চেনসিং আবার বললেন, এই ডিভাইস দুটি অত্যন্ত সংবেদনশীল। সঠিক জায়গায় এগুলো ব্যবহার না করলে অক্সিজেন সংগ্রহ করা সম্ভব হবে না। জ্যাসপার, এগুলো তুমি ব্যবহার করবে। জ্যাসপার চেনসিং এর কথা শুনে ডিভাইসটি হাতে তুলে নিল। আপনি নিশ্চিত থাকুন, সঠিক জায়গায় এগুলো ব্যবহার হবে। মিস্টার চেনসিং এবার আইস ব্রিউল রেপারেল হাতে তুলে নিলেন। অ্যাথ্রাক্স মনস্টার বরফের নিচে লুকিয়ে থাকে। এই রেপেলার ব্যবহার করে তার উপস্থিতি টের পাবে না, তবে একবার ব্যর্থ হলে মনস্টার আক্রমণ করবে, সুতরাং সতর্ক থাকবে। এবার নেভিগেশন ডিভাইস হাতে তুলে নিল মিস্টার চেনসিং। তোমাদের পুরো পথ প্রদর্শনের জন্য এটি সেট করা আছে, তবে মনোযোগ হারালে পথ হারানোর সম্ভাবনা থাকবে, এটিকে ভুলে যেও না। চেনসিং এর সঙ্গে আলোচনার পর ৩ জন গিয়ে তাদের
গিয়ারে সজ্জিত হয়ে মাউন্টেন গ্লাস হাউসের বাইরে এলো। তীব্র ঠান্ডা বাতাস তাদের মুখে আঘাত করছে, কিন্তু তাদের বিশেষ স্যুট সেই ঠান্ডা রুখে দাঁড়িয়েছে। জেসপার আকাশের দিকে তাকিয়ে বলল, সবাই প্রস্তুত? এবার চলো, ওড়ার সময় হয়েছে। থারিনিয়াস নিজের তলোয়ার কোমরে বেঁধে বলল, প্রস্তুত। এথেরিয়ান ড্রোনটি সক্রিয় করে বলল, তাহলে চলো। অ্যাথ্রাক্সের সঙ্গে দেখা হওয়ার আগেই কাজ শেষ করতে হবে। 3জন ড্রাগন আকারে রূপান্তরিত হলো, একে একে আকাশে উড়ে গেল। ঝড়ো বাতাসে তাদের শক্ত ডানা মেলে তারা উত্তর মেরুর বরফাচ্ছন্ন ভূমির দিকে এগিয়ে গেল। দূর থেকে দেখা যাচ্ছে বরফের পাহাড় ফাঁকে এক গভীর অঞ্চল, যেখানে অ্যাথ্রাক্সের অবস্থান বলে ধারণা করা হয়। রাস্তাটা কঠিন, তবে জেসপার, এথেরিয়ান আর থারিনিয়াস জানে আজকের দিনটা তাদের জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। 3জন ড্রাগন, জেসপার, এথেরিয়ান এবং থারিনিয়াস একসঙ্গে তুষারাচ্ছন্ন আকাশে উড়ে আর্কটিক অঞ্চলে পৌঁছে গেল। চারপাশে শুধু সাদা বরফের আচ্ছাদন। আকাশ ধূসর আর বাতাস এত ঠান্ডা যে মানুষের শ্বাস নেওয়া অসম্ভব। নিচে বরফের মাঝে ফাটলগুলো থেকে ধোঁয়ার মতো হিমশ্বাস বের হয়ে আসছে। দূরে বরফ পাহাড় আর ক্রিস্টালাইজড শিলাগুলো সূর্যের আলোতে ঝিকিমিকি করছে। তারা 3জন নিচে নেমে ড্রাগন থেকে মানব আকারে ফিরে এলো। বরফের কঠিন মাটিতে পা দিতে তীব্র ঠান্ডা তাদের শরীর স্পর্শ করলো, তবে টেম্পারেচার শিল্ড স্যুট থাকায় তাদের সুরক্ষিত ছিল। এথেরিয়ান সঙ্গে থাকা ড্রোনটি সক্রিয় করলো, যা ক্রমাগত আশপাশের স্ক্যান করতে লাগলো। জেসপার আশপাশ দেখে বলল, অক্সিজেন হিম শীতল পাথরের নিচে জমা হয়ে রয়েছে, তবে সঠিক অবস্থান পেতে আমাদের গভীরে যেতে হবে। ড্রোন যা খুঁজে পায় তার উপর ভিত্তি করে কাজ করতে হবে। থারিনিয়াস ড্রোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে না যে আমরা একা নই, আমরা কিছু একটা কিছু। থারিনিয়াস ড্রোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে না যে আমরা একা, আমি কিছু একটা অনুভব করছি। অন্ধকার বরফের ফাটল থেকে গম্ভীর গর্জন শোনা গেল। মুহূর্তে বরফের পাহাড়ে বিশাল ফাটল ধরল, আর সেখান থেকে উঠে এলো অ্যাথ্রাক্স। তবে এটি যে কোনো সাধারণ বরফ মনস্টার নয়, এটি নারী সত্তার একটি বরফ দেবতা, যার নাম অ্যাথ্রাক্সা। অ্যাথ্রাক্সা উচ্চতায় প্রায় 20 ফুট লম্বা। তার শরীর ক্রিস্টাল বরফ দিয়ে তৈরি, সূর্যের আলোয় ঝিকিমিকি করে। তার লম্বা চুলগুলো বরফের ধারা হয়ে যার পেছনে ঝরে পড়ে। চোখ দুটি উজ্জ্বল নীল, যা মনে হয় গভীরতা পর্যন্ত ঢুকে যেতে পারে। তার কণ্ঠস্বরে নারী সুলভ কোমলতা, তবে সঙ্গে রয়েছে গভীর শক্তির প্রতিচ্ছবি। অ্যাথ্রাক্সা জেসপার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভেনাসের ড্রাগন প্রিন্স, তোমার মতো সুদর্শন ড্রাগন আমি আগে কখনো দেখিনি। তবে আমার কাছে আকর্ষণ যথেষ্ট নয়। এখানে যা চাও তা পেতে হলে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি তোমার যোগ্য। আমি তোমাদের জন্য ধাঁধা ও টাস্ক রেখেছি, বিশেষ করে তোমার জন্য প্রিন্স জেসপার, আমার সব থেকে কঠিন পরীক্ষা। জেসপার তার উজ্জ্বল চেহারা কিন্তু দৃঢ় গলায় বলল, আমাদের লক্ষ্য পবিত্র দেবী অ্যাথ্রাক্সা, আমাদের প্রয়োজন শুধু অক্সিজেন। তোমার পরীক্ষা নিতে প্রস্তুত? অ্যাথ্রাক্সা মুচকি হেসে বলল, তোমার আত্মবিশ্বাস প্রশংসনীয়। তাহলে শোনো, আমি 3টে ধাঁধা ও 3টি টাস্ক দেব। তোমরা যদি সফল হও অক্সিজেন পাবে, কিন্তু যদি ব্যর্থ হও তবে এই বরফ রাজ্যে চিরদিনের জন্য বন্দী হয়ে থাকবে। অ্যাথ্রাক্সা জেসপার দিকে তাকিয়ে বলল, তোমার ধাঁধাটি হলো, আমার ঘরে একটি জিনিস, না তা মাটি না তা হিম, ছোঁয়া যাবে যদি যাবে পুড়ে, তবে তা বরফেও থাকে জ্বলে। বলো তো প্রিন্স, সেটা কি? জেসপার কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল। বরফের মধ্যে এমন কি জিনিস আছে যা পুড়তে পারে কিন্তু বরফে থাকে? সে মনে করলো বরফের নিচে থাকা প্রাকৃতিক গ্যাস, যা একসময় আগুন হয়ে জ্বলে ওঠে। সে উত্তর দিল, প্রাকৃতিক গ্যাস। অ্যাথ্রাক্সা খুশি হয়ে বলল, তুমি ঠিক, তবে ধাঁধার সমাধান করে যথেষ্ট নয়। এবার তোমাকে প্রমাণ করতে হবে তোমার শক্তি এবং নেতৃত্ব গুণ। তোমাকে এই বরফের গভীরে থাকা একটি প্রাচীন ক্রিস্টাল বের করে আনতে হবে, যা অক্সিজেনের নিষ্কাশনের চাবি হিসেবে কাজ করবে। তবে বরফের ভূতেরা তোমাকে বাধা দেবে। জেসপার গভীর বরফে প্রবেশ করলো। ক্রিস্টাল খুঁজে পাওয়ার আগে তাকে প্রচণ্ড ঠান্ডা, অন্ধকার আর বরফ ভূতের সঙ্গে লড়াই করতে হলো। শেষ পর্যন্ত তার ড্রাগন শক্তি আর কৌশল ব্যবহার করে সে সফলভাবে ক্রিস্টাল উদ্ধার করলো। অ্যাথ্রাক্সা এথেরিয়ানের দিকে তাকিয়ে বলল, তোমার ধাঁধা হলো, হাওয়ার মতো দেহহীন, শব্দ দিয়ে তা বাধা, দেখবে না কখনো তাকে, তবুও তা হবে অনুভব। এথেরিয়ান দ্রুত চিন্তা করলো, শব্দহীন এবং দেহহীন জিনিস কি হতে পারে? সে উত্তর দিল, শ্বাস। অ্যাথ্রাক্সা হাসি মুখে বলল, তুমি সঠিক, তবে তোমার কাজ শেষ নয়। তুমি বরফের বিশাল চাদরের নিচে থাকা প্রাকৃতিক গ্যাসের একটি উৎস খুঁজে বের করবে। তবে তোমাকে সময় মতো এটি নিষ্কাশন করতে হবে, অন্যথায় এটি বিস্ফোরণ ঘটবে। এথেরিয়ান তার ড্রোন আর ডিভাইস ব্যবহার করে কাজটি সফলভাবে সম্পন্ন করলো। অ্যাথ্রাক্সা এবার থারিনিয়াসের দিকে তাকিয়ে বলল, তোমার ধাঁধা হলো, একটি জিনিস যা কখনো থামে না, তবুও এটি ঘুরে যায়। পৃথিবী থেকে দূরে থাকলে জীবন কিছুতেই চায় না। থারিনিয়াস চিন্তা করলো,
এটি একটি এমন জিনিস যা ঘুরতে থাকে এবং জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর একটাই, সূর্য। অ্যাথ্রাক্সা বলল, তুমি সঠিক, তবে এবার তোমাকে একটি বিশেষ বরফের সিলিন্ডার তৈরি করতে হবে যা অক্সিজেন ধরে রাখতে সক্ষম। তবে সিলিন্ডারের উপর তৈরির উপাদান এই অঞ্চলের গভীর বরফের স্তরে লুকিয়ে আছে, খুঁজে বের করো। থারিনিয়াস বরফ খনন করে সঠিক উপাদান বের করে কাজটি সফলভাবে শেষ করলো। 3টি ধাঁধা ও টাস্ক শেষ হলে অ্যাথ্রাক্সা মুগ্ধ হয়ে বলল, তোমরা প্রমাণ করেছ যে তোমরা শুধু শক্তিশালী নও, বুদ্ধিমান এবং সাহসী। বিশেষ করে প্রিন্স জ্যাসপার, তোমার আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে তোমার সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তোমার ভেতরের শক্তি আরও বেশি আকর্ষণীয়। তোমরা যা চেয়েছো তা তোমাদের দিচ্ছি, তবে মনে রেখো, এই বরফের অঞ্চলকে কোনোদিন ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করো না, নাহলে আমি আবার ফিরে আসবো। অ্যাথ্রাক্সা বরফের গভীর থেকে অক্সিজেন সরবরাহের পথ খুলে দিল। জ্যাসপার আর বাকিরা দ্রুত অক্সিজেন সংগ্রহ করলো আর মিশন সফলভাবে শেষ করে আর্কটিক অঞ্চল থেকে বের হতে লাগলো। আর্কটিক অঞ্চলের পথ ছিল বিপজ্জনক, চারপাশে শুধু বরফের পাহাড় আর ফাটল। বরফের বাতাস তীক্ষ্ণ ব্লেডের মতো কেটে যাচ্ছিল। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল বরফ ধসে পড়বে বা ভূতের আক্রমণ হবে। তবে জ্যাসপার, এথেরিয়ান এবং থারিনিয়াস তাদের বুদ্ধি, সাহস এবং গলদল দিয়ে কাজ করে এই প্রতিটি প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়। এই মিশনের পরে তারা বুঝতে পারল যে প্রকৃতি শক্তি শুধু শক্তিতেই নয়, বরং বুদ্ধি এবং ঐক্যতে নিহিত। আর্কটিক অঞ্চলের ঠান্ডা বাতাসে ঘেরা আকাশ ধীরে ধীরে গাঢ় কমলা রঙে ধারণ করে। জ্যাসপার, থারিনিয়াস আর এথেরিয়ান নিজেদের মিশন সম্পূর্ণ করে পাহাড়ি রাস্তা বেয়ে ধীরে ধীরে পুষ্পরাজ্য পাহাড়ের দিকে ফিরছে। সাফল্যের স্বস্তি সবার মুখে স্পষ্ট, তবে ক্লান্তির ছাপও লুকানো নেই। থারিনিয়াস হালকা শ্বাস নিয়ে বলল, অবশেষে কাজটা শেষ হলো। অক্সিজেন সংগ্রহ করাটা সহজ ছিল না, তবে অ্যাথ্রাক্সার ধাঁধাগুলো কম কঠিন ছিল না। জ্যাসপার সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, অ্যাথ্রাক্সা আমাদের কাজটা কঠিন করেছে ঠিকই, কিন্তু একে সফলভাবে পার করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়েছিল। আমাদের এখন দ্রুত ল্যাবে ফিরে যেতে হবে। এটা শুধু আমাদের জন্য নয়, পুরো ভেনাসের জন্য গুরুত্বপূর্ণ। এথেরিয়ান মৃদু হাসি দিয়ে বলল, জেস ভাইয়া, তোমার কথা শুনে মনে হয় তুমি শুধু ভেনাসের প্রিন্স নও, পৃথিবীরও বিজ্ঞানী। পুষ্পরাজ্য পাহাড়ের নীলাভ আলো আর ঝর্ণার শব্দের মধ্য দিয়ে তারা ল্যাবে প্রবেশ করলো। ল্যাবের অভ্যন্তরীণ আলোর উজ্জ্বল। মিস্টার চেনসিং ল্যাবের কনফারেন্স টেবিলের পাশে দাঁড়িয়ে তাদের অপেক্ষায় ছিল। চেনসিং কিছুটা উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, তোমরা ফিরে এসেছো? অক্সিজেন সংগ্রহ করতে পেরেছো? জ্যাসপার সামনের দিকে এগিয়ে একটি ক্রিওজেনেটিক কন্টেইনার ধরে রাখলো। কন্টেইনারের চারপাশে আলো ঝলমল করছে, যা দেখে বোঝা যায় ভেতরে তরল অক্সিজেন সুরক্ষিত অবস্থায়। এটি আমাদের সংগ্রহ করা অক্সিজেন, জ্যাসপার বলল। এই অক্সিজেন কন্টেইনার সুরক্ষিত আছে। চেনসিং প্রশংসিত দৃষ্টিতে বললেন, তোমরা অসাধারণ কাজ করেছো, তবে এটা ভেনাসে নেয়ার আগ পর্যন্ত সুরক্ষিত রাখতে হবে। জ্যাসপার ক্রিওজেনেটিক কন্টেইনারটি ল্যাবের মূল অংশে স্থাপন করলো। চারপাশে স্বয়ংক্রিয় ডিভাইস কাজ করতে শুরু করলো। থারিনিয়াস আর এথেরিয়ান কন্টেইনারের সুরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষা করে নিতে ব্যস্ত। ল্যাবের বড় স্ক্রিনে ডেটা ভেসে উঠল, যা নির্দেশ করে যে অক্সিজেন স্থিতিশীল অবস্থায় আছে। জ্যাসপার নিজেই স্ক্রিনের ডেটা চেক করলো। তার চোখে ছিল এক ধরনের তৃপ্তি। জ্যাসপার যখন গ্লাস হাউসে প্রবেশ করলো, তখন তার উপস্থিতি যেন একটি রাজপুত্রের আবির্ভাব। লিভিং রুমের সোফায় শরীর এলিয়ে দিয়ে সে কিছুটা বিশ্রাম নিল। মিশনের ধকলকে ক্লান্ত করে ফেলেছিল এবং সে জানতো এখন তাকে একটি দীর্ঘ শুদ্ধ শাওয়ার নিতে হবে। একোয়ারা, এখন সেই মুহূর্তে সে মনে মনে নিজের ভেতরে স্বস্তি নিঃশ্বাস ফেলল। একোয়ারার পদক্ষেপের শব্দ শোনা গেল। সে দ্রুত হাজির হলো, সদা প্রস্তুত এবং আদেশ শোনার জন্য। জি প্রিন্স, বলুন আপনার কি লাগবে? তুমি কি ফিওনাকে আমার সকালের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছো? জ্যাসপার জানতে চাইল, তার কণ্ঠে গভীরতা। হ্যাঁ প্রিন্স, জানিয়েছি, তবে মনে হচ্ছে ফিওনা একটু চিন্তিত। জ্যাসপার একটু হতাশা নিয়ে মাথা নাড়ল। যাই হোক, তুমি এখন তাকে বলো আমি কিছুক্ষণের মধ্যেই শাওয়ার নেব। ওকে আমার গোসলখানা দেখিয়ে দাও আর আমার শাওয়ার নেওয়ার আগে সবকিছু ঠিকঠাক করে রাখতে বলো। একবার সম্মতি ফিরে পেয়ে সে ফিওনাকে জানাতে চলে গেল। ফিওনা যখন শাওয়ার রুমে প্রবেশ করলো, তখন তার চোখ বিস্ময়ে চকচক করে উঠল। সে যে বিশাল বাথটাবটি দেখল, সেটি পাহাড়ের কোলে ঝুলে থাকা বারান্দায় অবস্থিত, যেন রাজকীয় অভিজাত্যতার প্রতীক। বাথটাবটি গভীর ও প্রশস্ত, বাষ্পীয় জলীয় বর্ণনার মতো পরিবেশ তৈরি করে রেখেছে। তার মনে হলো এটি কেবল একটি বাথটাব নয়, এটি একটি অভিজাত অভিজ্ঞতার অংশ। তবে মনের মধ্যে একটি প্রশ্ন উকি দিল, জ্যাসপারের ব্যক্তিগত কাজ তাকে দিয়ে করানো হচ্ছে কেন?
এটি সত্ত্বেও ফিওনা ধীরে ধীরে সাবান ও শ্যাম্পুকে সঠিক জায়গায় গুছিয়ে রাখলো। টাওয়ালটি যথাস্থানে রাখার পর বাথটাবে বরফের টুকরো ছড়িয়ে দিল। সবকিছু শেষে সে বের হতে যাবে, ঠিক তখনই শাওয়ার রুমে জ্যাসপার প্রবেশ করে, একদম খালি গায়ে, যেন সারা বিশ্বের ভার থেকে মুক্ত। জ্যাসপারের পেশিবহুল শরীর, তার দৃঢ় গঠন আর আত্মবিশ্বাসী ভাব ফিওনার মনে এক নতুন উত্তেজনা এনে দিল, যেন সে অসংখ্য রাজকীয় ভিজুয়ালের মধ্যে প্রবাহিত হচ্ছে। হামিংবার্ড, জ্যাসপার তার দিকে তাকিয়ে বলল, তার গলা গভীর ও মধুর। তুমি কি সবকিছু প্রস্তুত করেছো? ফিওনা কিছু বলতে গিয়ে থমকে গেল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। তার মুখে একটিও শব্দ বের হচ্ছিল না। সে শুধু মাথা নেড়ে নিশ্চিত করলো। জ্যাসপার ধীরে ধীরে বাথটবে বসে পড়ল। জলমগ্ন তার শরীরের পেশিগুলো যেন বাষ্পের মধ্যে কোমলভাবে লেপ্টে গিয়েছে। ফিওনা তখন মনে মনে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু তার কণ্ঠস্বর শুনে হঠাৎ থেমে গেল। দাঁড়াও, আমি কি তোমাকে যেতে আদেশ করেছি? জ্যাসপারের গভীর কণ্ঠ শোনার পর ফিওনার হৃদয়টি দ্রুত ধুকপুক করতে শুরু করলো। তোমার কাজ এখনো শেষ হয়নি। আমি যতক্ষণ সাড়া নেব তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, সে বলল। তার প্রত্যেকটি শব্দ একটি অদৃশ্য শক্তি ছিল। ফিওনার চোখের কোণে একটি প্রশ্ন উকি দিল। এই মুহূর্তে তার নিজস্ব স্বাধীনতা কিভাবে ভেঙে যাচ্ছে, কিন্তু তার মনের মধ্যে যে অদ্ভুত অনুভূতি জেগে উঠেছিল তাকে স্থির করতে বাধ্য করলো। সে শুরু করতে জ্যাসপার তার দিকে একদৃষ্টিতে তাকালো, যেন তার কথাগুলোকে একটি দার্শনিক প্রশ্ন হিসেবে গ্রহণ করছে। শুধু আমাকে দেখতে থাকো, সে কিছুটা ঠান্ডা গলায় বলল। এই মুহূর্তে তোমার কাজ কেবল আমার সামনে থাকা। তুমি কতটা আত্মসংযমী তার প্রমাণ দাও। ফিওনা নিজের চিৎকার ও প্রতিবাদের আকাঙ্ক্ষাকে গিলে ফেলল। সে সেখানে দাঁড়িয়ে রইল, অথচ তার হৃদয়ের মধ্যে একটি অদ্ভুত তোলপাড় চলছিল। জ্যাসপার যখন ধীরে ধীরে শরীরে জলে ডুবিয়ে দিতে লাগলো, তখন তার প্রতি নজর দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। জ্যাসপার এক হাতে সাবান নিয়ে ধীরে ধীরে তার ফর্সা সুঠাম দেহে লাগাতে লাগলো। জলবন্ধুর মতো সাবান ছড়িয়ে পড়ার সাথে সাথে যেন একটি নতুন বিশ্বে প্রবেশ করলো ফিওনা। তার দৃষ্টি স্থির হয়ে গেল। প্রতিটি সেকেন্ডে যেন সময় থেমে গেল। ঢোক গিলতে গিলতে সে অনুভব করলো শরীরের তপ্ত অনুভূতি তার অন্তর্জগতে দোলা দিচ্ছে। জ্যাসপারের শরীরের পেশি সজীব হয়ে উঠেছে, আর ফিওনার চোখের দিকে তাকিয়ে সে যেন এক নতুন আত্মবিশ্বাস অর্জন করলো। ফিওনার মনে হাহাকার করে উঠল, আর সে আরো বেশি দেখতে চাইছে। জ্যাসপারের রূপে মুগ্ধ হয়ে উঠেছে। তার মন ও শরীর এক অসমানভাবে প্রভাবিত হচ্ছিল। জ্যাসপারের সৌন্দর্যের কাছে সমস্ত সংযম যেন হার মানছে। ফিওনা তার ফ্রকের দুই কোণা খামচে ধরল। এটি তার কাছে যেন একটি উপায় ছিল নিজেকে সংযত করার, কিন্তু বেহায়া দৃষ্টির কাছে সে লজ্জা ও নীরবতাকে ভুলে গিয়েছিল। জ্যাসপারের কোমলতার মধ্যে একটি অদ্ভুত আকর্ষণ ছিল, যা তাকে স্থির রাখতে পারেনি। প্রতি মুহূর্তে জ্যাসপার যখন সাবান মাখছিল, তার শরীরের প্রতিটি কোণে যেন নতুন করে জেগে উঠছিল। ফিওনা বুঝতে পারছিল এই দৃশ্যের মায়া তাকে প্রবলভাবে বাধা দিয়ে রেখেছে। যতই চেষ্টা করুক ততই তাকে স্থির রাখতে পারছে না। সে যেন একটি নির্লজ্জ দর্শক, যা শুধুমাত্র সৌন্দর্যের উন্মাদনায় নিমজ্জিত। জ্যাসপারের সৌন্দর্য যেন তার অভ্যন্তরের সমস্ত আবেগকে উস্কে দিচ্ছিল। ফিওনা চিন্তিত, দ্বিধা দুর্বল হয়ে পড়ল, এবং তার শরীরের মধ্যে যে আগুন জ্বলজ্বল করছিল তা ক্রমাগত জ্বলে উঠছিল। জ্যাসপার খুশি চোখে ফিওনার দিকে তাকিয়ে বলল, কি হলো? দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? অস্থির লাগছে হামিংবার্ড? তার কণ্ঠে একটি ঠোঁটকাটা হাসি ছিল, যেন সে ফিওনার অস্বস্তির দিকে নজর রেখেছে। ফিওনা তীক্ষ্ণ দৃষ্টিতে জ্যাসপার দিকে তাকালো। তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি উন্মোচিত হচ্ছিল। দেখুন, আপনার ব্যক্তিগত সময়ের মধ্যে আমাকে কেন দাঁড় করিয়ে থাকতে হচ্ছে? এটা কেমন অস্বস্তিকর আমার জন্য, সে বলল। তার কণ্ঠে কিছুটা অসহায়তা ছিল। জ্যাসপার সামান্য দুষ্টু হাসি দিয়ে বলল, এটা তোমার জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে, কিন্তু আমি তো চাই তুমি এটা অনুভব করো। তোমার এই অস্থিরতা আমাকে শান্তি দিচ্ছে। ফিওনার গালে লালিমা ছড়িয়ে পড়ল। জ্যাসপারের কথা তার কাছে অসহায়তা কিছুটা প্রশমিত হলো, তবে তার শরীরে যে উত্তেজনা কাজ করছিল তা যেন কমেনি। কিন্তু আপনাকে এই অবস্থায় চোখের সামনে দেখা, এটা ফিওনার কণ্ঠটা ধরা পড়ল। এটা কি? জ্যাসপার তার তীক্ষ্ণ স্নিগ্ধ দৃষ্টিতে জিজ্ঞেস করল। সে যেন ফিওনার মন মানসিক দ্বন্দ্বের গভীরে প্রবেশ করতে চাচ্ছে। ফিওনা একটু আস্তে থেমে গিয়ে বলল, এটা অস্বস্তিকর। কিন্তু সে বলল, এটা আপনার জন্য স্বাভাবিক, কিন্তু আমার জন্য? জ্যাসপার হালকা হাসিতে বলল, আমার জন্য সবকিছু স্বাভাবিক হয়ে গেছে হামিংবার্ড। তুমি আমার কাছে কাছে থাকার অনুভূতি কখনোই অস্বস্তিকর হতে পারে না। ফিওনার হৃদয়টি ধক করে উঠল। এই মুহূর্তে সে বুঝতে পারছিল যে জ্যাসপার শুধু তাকে নিজের দিকে টানছে না, বরং তার অন্তরে এক নতুন দিক দেখাচ্ছে। জ্যাসপার হঠাৎ সাবান মাখতে মাখতে বলল, ফিওনা, আমার পিঠে হাত যাচ্ছে না, একটু পিঠে সাবান মাখিয়ে দাও তো। ফিওনার চোখগুলো বিস্ময়ে বড় হয়ে গেল। কি? আমি আপনার পিঠে সাবান মাখবো?
সে বিস্মিত গলায় বলল। জেসপার ধীরে ধীরে তার ভেজা শরীরে সাবান মাখতে মাখতে আবার বলল, হ্যাঁ, আর যদি তা না করে তবে শাস্তি ধার্য করব তোমার জন্য। ফিওনা মুহূর্তেই বুঝে গেল এই ফায়ার মনস্টারটা আবার কোন ধরনের শাস্তি দেবে। তার হৃদয়ের উত্তেজনা আর অস্থিরতা দুই একই সাথে কাজ করতে লাগলো। সে মনে মনে ভাবলো, না করে উপায় নেই ফিওনা। ফিওনা ধীরে ধীরে সাবান হাতে জ্যাসপারের পিঠে লাগাতে শুরু করলো। তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। জ্যাসপারের পিঠ এতটাই নিখুঁত যেন কোনো শিল্পী সাবধানে পাথরে খোদাই করেছে। তার পিঠের প্রতিটি পেশি স্পষ্ট, শক্তিশালী এবং মসৃণ, যা ফিওনাকে অনিচ্ছা সত্ত্বেও আকর্ষণ করছিল। ফিওনা নিজের হাতের নরম স্পর্শে সাবধানে রাখার চেষ্টা করছিল, কিন্তু প্রতিটি মুহূর্তে সে নিজের ধকধক করার হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার মনে হচ্ছিল সে কোনো নিষিদ্ধ কাজ করছে। ফিওনার অস্বস্তি ক্রমশ বেড়ে যাচ্ছিল, কারণ সে জ্যাসপারের সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। জ্যাসপার প্রথমে স্থির ছিল, কিন্তু যখন ফিওনার হাত তার পিঠ স্পর্শ করলো তখন সে হালকা একটা শিহরণ অনুভব করলো। তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। তোমার স্পর্শ হামিংবার্ড, সে মৃদু কণ্ঠে বলল, এটা অনেক বেশি কোমল। আমার মনে হয় না তুমি কখনো এভাবে কাউকে ছুঁয়েছ। ফিওনা কোনো উত্তর দিতে পারল না। তার হাত থেমে যাওয়ার উপক্রম করলো, কিন্তু জ্যাসপার তার সুরেলা কণ্ঠে বলল, চালিয়ে যাও, আমি জানি তুমি এটা উপভোগ করছো। জ্যাসপারের অনুভূতি যেন নতুন কিছু প্রকাশ করছিল। ফিওনার স্পর্শ তার পিঠের পেশিগুলোর প্রতিটি স্নায়ুতে যেন উত্তাপ ছড়িয়ে দিচ্ছিল। সে চোখ বন্ধ করলো, গভীরভাবে শ্বাস নিল, যেন ফিওনার কোমল হাতের প্রতিটি চলাচল তার ভিতরে কোনো গভীর অনুভূতি জাগিয়ে তুলছে। ফিওনার হাত ধীরে ধীরে সাবানের ফেনা আর তার পিঠে ছড়িয়ে দিতে থাকলো। তার হাতের প্রতিটি মৃদু স্পর্শের মধ্যে অদ্ভুত উত্তেজনা ছড়াচ্ছিল। তোমার হাত এত মসৃণ, জ্যাসপার বলল, তোমার ছোঁয়া আমাকে এক অন্য দুনিয়ায় নিয়ে যাচ্ছে। ফিওনা লজ্জায় নতজানু হয়ে রইল, কিন্তু তার হাত থামল না। তাদের মাঝে এক গভীর নীরবতা তৈরি হলো, যেখানে স্পর্শ, অনুভূতি আর নিঃশব্দ ভাষায় সমস্ত কিছু প্রকাশ করছিল। জ্যাসপার আর নিজেকে ধরে রাখতে পারল না। ফিওনার কোমল স্পর্শ আর তার নির্ভরতা যেন তার ভেতরের সমস্ত বাধা ভেঙে দিল। হঠাৎ পেছন থেকে ফিওনার হাত খপ করে ধরে সে একটানে তাকে সামনে এনে সোজা বাথটাবের বরফ শীতল পানিতে ফেলে দিল। জ্যাসপার শক্তিশালী হাতের টান এতটা দৃঢ় ছিল যে ফিওনা এক সেকেন্ড প্রতিরোধ করার সুযোগ পেল না। সোজা বরফ শীতল পানিতে পড়ে গেল। বরফ কুচির ঠান্ডা স্পর্শে তার শরীর শিউরে উঠল, যেন প্রতিটি রক্তবিন্দু জমে যাচ্ছে। আপনি এটা কি করলেন? ফিওনা বিস্মিত আর কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, কিন্তু তার কণ্ঠে অসহায়তা স্পষ্ট ছিল। কিন্তু তখন জ্যাসপার তাকে ঘনিষ্ঠ করে তুলল। তার হাতের দৃঢ়তায় যেন কোনো ভয় নেই। এই মুহূর্তে ড্রাগন তাপমাত্রায় গরম দেহ, যা ফিওনার শীতল শরীরে উষ্ণতার ঢেউ এনে দিল। শান্ত হও হামিংবার্ড, জ্যাসপার ফিসফিস করে বলল, তার কণ্ঠে গভীর এবং শান্ত। তোমাকে বরফের স্পর্শ শেখাতে চাচ্ছিলাম, কিন্তু দেখছি আমার উষ্ণতা ছাড়া তুমি টিকতে পারছো না। ফিওনা তার শরীরের শীতলতা ভুলে জ্যাসপারকে শক্ত করে জড়িয়ে ধরল। তার হাত জ্যাসপারের পিঠে স্থির হয়ে গেল, আর তার মাথা স্বাভাবিকভাবে জ্যাসপারের উষ্ণ বুকে ঠেকল। জ্যাসপার অনুভব করলো ফিওনার শ্বাস তার চামড়ায় হালকা গরম ভাব তৈরি করছে। সে মৃদু হাসল, যেন এই মুহূর্তে ফিওনার উপর তার নিয়ন্ত্রণ পূর্ণ হয়েছে। তুমি এখনো ঠান্ডায় কাঁপছো, জ্যাসপার বলল। তার গলার গভীরতা আর উত্তাপ ফিওনাকে আরও নির্ভর করতে বাধ্য করলো। তোমার শরীর তো বরফের লড়াই করতে প্রস্তুত নয়, কিন্তু আমার তাপ তোমাকে উষ্ণ করে রাখবে। ফিওনা একটুও সরল না, বরং তার হাত আরো শক্ত হলো। সে তার ঠান্ডা শরীরটাকে জ্যাসপারের উষ্ণতায় আরো মিশিয়ে দিল। তার মনের ভেতর প্রশ্ন ছিল, কেন এই ড্রাগন পুরুষটা এত শক্তিশালী, এত উষ্ণ আর এতটা নিয়ন্ত্রণে রাখতে পারে তাকে? বরফের পানিতে ড্রাগনের তাপমাত্রা যেন এক অনন্য দ্বন্দ্ব তৈরি করেছিল। যেখানে ছিল শীতলতার বন্দী, আর অন্যজন ছিল জ্বলন্ত আগুনের মূর্তি। কিছুক্ষণ পর বরফের ঠান্ডা যেন জ্যাসপার ড্রাগনের তাপমাত্রার কাছে হার মানতে শুরু করলো। পানির কাঁপুনি উষ্ণতায় বদলে যেতে লাগলো। ফিওনা তখন জ্যাসপারের শক্ত বুকে নিজেকে লুকিয়ে রেখেছে। তার শরীরের প্রতিটি কোষ সেই উষ্ণতায় শিথিল হয়ে যাচ্ছে। হঠাৎ জ্যাসপার তার কোমরে মৃদু চাপ দিয়ে ফিওনাকে সামান্য ঘুরিয়ে দিল। ফিওনার পিঠ তার দিকে, আর সে ধীরে ধীরে সরে এলো। ফিওনা বুঝলো সে এখন পুরোপুরি জ্যাসপারের ঘোরাটোপে। জ্যাসপারের হাত কোমরের দুপাশে স্থির হলো, আর তার মুখ ফিওনার ঘাড়ের কাছে নেমে এলো। ফিওনা অনুভব করলো এক দীর্ঘ নিঃশ্বাস, যা তার ঘাড়ের উষ্ণ স্পর্শে ফেলে গেল। সেই স্পর্শে ফিওনার মেরুদণ্ড বেঁকে এক ঝাঁক শিহরণ নেমে গেল। তোমার শরীর এখনো ঠান্ডা জমে আছে হামিংবার্ড, জ্যাসপার মৃদু স্বরে বলল, যেন প্রতিটি শব্দ তার কানে নয়, তার অন্তরে দোলা দিচ্ছিল। ফিওনা নিজের শ্বাস আটকে রাখতে চাইছিল, কিন্তু পারল না। জ্যাসপারের হাত ধীরে ধীরে তার কাঁধ ছুঁয়ে নিচে নেমে গেল, যেন তার প্রতিটি স্নায়ু জেগে উঠছিল।
আপনার তাপমাত্রা এই বরফের পানিও আগুনের মতো হয়ে উঠছে, ফিওনা অজান্তে বলে উঠল, আর সেই সঙ্গে তার মুখে রঙে ভরে গেল। জেসপার হেসে বলল, তবে আমিও এই আগুনে জ্বলতে চাই, হামিংবার্ড। ফিওনা আর কিছু বলতে পারল না, শুধু চোখ বন্ধ করে অনুভব করলো সেই মুহূর্তের প্রতিটি শিহরণ, যা তার জীবনে প্রথমবার এত গভীর অনুভূতি এনে দিয়েছিল। জেসপার এক মুহূর্তের দ্বিধা ছাড়াই শ্যাম্পুর বোতল হাতে তুলে নিল। বোতল থেকে সামান্য শ্যাম্পু তার শক্ত অথচ কোমল হাতের তালুতে ঢেলে নিয়ে ধীরে ধীরে ফিওনার মাথায় মাখতে শুরু করলো। তার আঙুলগুলো এতটাই নিখুঁতভাবে চুলের ভেতর দিয়ে চলছিল যেন প্রতিটি স্পর্শে শুধু শ্যাম্পু নয়, স্নেহ আর যত্ন মিশেছিল। শ্যাম্পুর মিষ্টি সুবাস ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ল। ফিওনা মুহূর্তের জন্য চমকে উঠল, যেন এই ভয়ঙ্কর ড্রাগনের হাত এতটা কোমল, স্বাদ নেওয়া তার কল্পনার বাইরে ছিল। ফিওনা চুপচাপ বসে থাকলো, মাথার চুলে জ্যাসপারের আঙুলের প্রতিটি চাল আর শ্যাম্পুর স্পর্শ তার অনুভূতিকে স্নিগ্ধতার এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। তার মনে হঠাৎ করে মিস ঝাংয়ের কথা মনে পড়ল, যিনি ছোটবেলায় সবসময় এভাবে যত্ন করে তার চুলে শ্যাম্পু করে দিতেন। ফিওনার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল, অজান্তেই তার বুকের মধ্যে একটা ভালো লাগার স্রোত বইতে শুরু করলো। জ্যাসপার চুপচাপ তার কাজ চালিয়ে যাচ্ছিল, তবে ফিওনার হাসিটা তার চোখে এড়ালো না। তোমার মুখে হাসি কেন, হামিংবার্ড? জিজ্ঞেস করলো জ্যাসপার, তার স্বর মৃদু এবং গভীর। ফিওনা কিছুটা লজ্জা নিয়ে বলল, ছোটবেলায় মিস ঝাং আমার চুলে শ্যাম্পু করতো, এই মুহূর্তটা যেন সেই সময়ের মতো মনে হচ্ছে। তবে তবে কি? জ্যাসপার একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল। ফিওনা একটু হেসে বলল, তবে আপনি খুব ভালো শ্যাম্পু করতে পারেন। জ্যাসপার হালকা হেসে বলল, তুমি জানো না ফিওনা, আমি যা করি সেটাই পারফেক্ট হওয়ার জন্য করি। ফিওনার মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল, আর সে চোখ নামিয়ে আনলো। শ্যাম্পু শেষ করার পর জ্যাসপার নিঃশব্দে পাশ থেকে হ্যান্ড শাওয়ারটি তুলে নিল। তার মসৃণ নিখুঁত দক্ষতায় ফিওনার চুল ধুয়ে দিল, যেন প্রতিটি আঙুলের ছোঁয়ায় তার চুল থেকে শ্যাম্পুর শেষ বিন্দুটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফিওনা চুপচাপ বসেছিল, তার হৃদস্পন্দন যেন দ্রুত হয়ে উঠছে। চুল ধোয়ার কাজ শেষ হলে জ্যাসপার এক মুহূর্তের জন্য থামলো, ফিওনার দিকে গভীরভাবে তাকিয়ে কিছু যেন ভাবলো, তারপর আচমকা নিজের দিকে টেনে নিল। কি করছেন আপনি? ফিওনার কণ্ঠে কিছুটা অবাক ভাব। কোনো কথার উত্তর না দিয়ে জ্যাসপার হঠাৎ ফিওনাকে নিয়ে বাথটবের গভীর পানিতে ডুব দিল। বরফের ঠান্ডা জল তখন উষ্ণতায় মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছিল। ফিওনার শরীরে শিহরণ ছড়িয়ে গেল, কিন্তু তার চোখগুলো বন্ধ করতে পারল না। ডুব থেকে উঠে জ্যাসপার তার শ্বাস নিল, তারপর ফিওনার চোখে গভীর দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টি যেন জ্বলন্ত আগুনের শিখার মতো ফিওনার সমস্ত আত্মাকে ছুঁয়ে গেল। তুমি ভয় পেয়েছো? জ্যাসপার জিজ্ঞেস করলো, তার গলার স্বরে একটা গভীরতা। ফিওনা মাথা নাড়ল, কিন্তু তার চোখের ভাষা বলল অন্য কথা। জ্যাসপার তার ঠোঁটের কোণে হালকা এক হাসি ফুটিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই হামিংবার্ড, আমি তো আছি। এরপর এক মুহূর্তের দ্বিধা ছাড়াই জ্যাসপার পুনরায় গভীর জলে ডুব দিল। ফিওনা তখন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল, কিন্তু পরের মুহূর্তে জ্যাসপার তার ঠোঁটের মাঝখানে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গাঢ়, গভীর আর প্রগাঢ় সে চুম্বনের সময় থমকে দাঁড়ালো। ফিওনা বুঝতে পারছিল এই মুহূর্তে সে আর কেবল জ্যাসপারের কবজায় নেই, তার হৃদয় সেই আগুনে জ্বলে উঠেছে। পানি তাদের চারপাশে ঢেউ তুলছে, কিন্তু তারা একে অপরের অস্তিত্বে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল। তাদের মধ্যে কোনো কথা ছিল না, কেবল সেই গভীর চুম্বন। সমস্ত অনুভূতি মিশে গিয়েছিল। চুম্বনের প্রগাঢ়তা, তীব্রতায় ফিওনার শ্বাস আটকে গেল। জ্যাসপার শক্ত অথচ কোমল ঠোঁটের স্পর্শ যেন তাকে তার নিজস্ব জগতে রাখতে দিচ্ছিল না। পানির নিচে যেন সময় থেমে গিয়েছিল, শুধু তাদের দমবন্ধ করা অনুভূতিগুলো অবশিষ্ট ছিল। একসময় ফিওনার শরীর হালকা করে কেঁপে উঠল, তার নিঃশ্বাস আটকে যাওয়ার প্রভাব স্পষ্ট হতে লাগলো। এটা টের পেয়ে জ্যাসপার তার শক্ত হাত দিয়ে ফিওনাকে ধরে দ্রুত পানির উপরে উঠে এলো। পৃষ্ঠে পৌঁছে ফিওনা হঠাৎ তীব্রভাবে শ্বাস নিল। ঠান্ডা বাতাস তার ফুসফুস ভরিয়ে দিচ্ছিল, আর সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। জ্যাসপার তখনও তার কোমর জড়িয়ে ধরে রেখেছে, তার চোখে এক গভীর তৃপ্তি আর অপরিসীম অনুভূতির ছাপ। তুমি ঠিক আছো তো হামিংবার্ড? জ্যাসপার গভীর শান্ত স্বরে জিজ্ঞেস করলো। ফিওনা কোনোভাবে মাথা নাড়িয়ে হাস্যচোখ জবাব দিল, কিন্তু তার মুখের লালিমা আর বিক্ষিপ্ত নিঃশ্বাস জ্যাসপারকে স্পষ্ট করে জানিয়ে দিল সে কতটা প্রভাবিত হয়েছে। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, তোমাকে ঠিকমতো শ্বাস নিতে দেওয়া উচিত ছিল, তবে তোমার চোখে যে বিস্ময় আর অনুভূতি দেখলাম সেটা কোনোভাবে মিস করতে পারলাম না। ফিওনা আবার হঠাৎ লজ্জায় মুখ ফিরিয়ে নিল। তার হৃদস্পন্দন এখন দ্রুত চলছিল, আর সে অনুভব করলো এই আগুনের ড্রাগনের সঙ্গে প্রতিটি মুহূর্ত যেন তার নিজের আত্মাকে অনুভবে সংজ্ঞায়িত করছে। জ্যাসপার ধীরে ধীরে পায়ে
বাথটব থেকে উঠে দাঁড়ালো। পানির ফোঁটাগুলো তার সুঠাম শরীর বেয়ে নিচে পড়লো। তার তীক্ষ্ণ চোখে এক অদ্ভুত তৃপ্তি আর গভীর কিছু অনুভূতি খেলা করছিল। ফিওনাকে শক্ত হাতে ধরে এক ভঙ্গিতে কোলে তুলে নিল, যেন তার ওজন তার কাছে কিছুই না। পানির সোদা গন্ধ আর শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণ মিলে ঘর ভরে উঠেছিল। ফিওনাকে বাথটবের পাশে নামিয়ে রেখে জ্যাসপার পাশ থেকে একটি নরম সাদা তোয়ালে তুলে নিল। কোনো কথা না বলে সে সাবলীল ভঙ্গিতে ফিওনার ভেজা চুল মুছে দিতে লাগলো। তার প্রতিটি স্পর্শে যেন ছিল এক অব্যক্ত কোমলতা, যা তার আগের সমস্ত কঠোরতাকে ঢেকে দিচ্ছিল। ফিওনার চুল মুছে দিয়ে জ্যাসপার তোয়ালিটি তার মাথার উপর ঢেকে ঘোমটার মতো করে পরিয়ে দিল। তার চোখ তখনও সেই রহস্যময় দৃষ্টিতে ঝিলিক করছিল, যেন তার কাজ এখনো শেষ হয়নি। জ্যাসপারের ঠোঁটের কোণে এক ধরনের শয়তানি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে ফিওনার মুখের কাছে ঝুঁকলো, তার গভীর দৃষ্টি ফিওনার চঞ্চল চোখের উপর স্থির। তার ঠোঁট ফিওনার ঠোঁটের এতটা কাছে এলো যে তাদের নিঃশ্বাস মিশে এক বিন্দুতে গেল। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তার হৃদয় যেন মুহূর্তে লাফিয়ে উঠল। কিন্তু জ্যাসপার হঠাৎ থেমে গেল। তার চোখে এক ঝলক চিন্তা ফুটে উঠল। তোমাকে ভয় পাইয়ে দেওয়া আমার উদ্দেশ্য নয়, হামিংবার্ড, জ্যাসপার হালকা গম্ভীর স্বরে বলল। তার ঠোঁটের কোণে সেই শয়তানি হাসি স্থির ছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত মায়া। ফিওনা তার দিকে তাকিয়ে রইল, কিছু বলতে গিয়ে থেমে গেল। তার ভেতরের অনুভূতির বিস্ফোরণ তাকে স্থির থাকতে দিচ্ছিল না, কিন্তু জ্যাসপারের আচরণে এক ধরনের আশ্চর্য আরামও পাচ্ছিল। জ্যাসপার ধীরে ধীরে দূরে সরে গিয়ে বলল, দ্রুত জামা কাপড় পাল্টে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে, আর ভালো করে চুল শুকিয়ে নেবে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত স্নেহ আর যত্ন। জ্যাসপার বারান্দা থেকে বেরিয়ে যেতে শুরু করছিল, তার প্রতিটি পদক্ষেপ একরকম রাজার মতো গম্ভীর্য। কিন্তু ঠিক তখনই ফিওনা অবাক এক ক্ষুদ্র কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, আপনি আমার সাথে হঠাৎ এমন আচরণ কেন করছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এটা আসলে কি ধরনের আচরণ? জ্যাসপার থমকে দাঁড়ালো, তার পায়ের তলে পানি জমে যাচ্ছিল আর বাতাসে শ্যাম্পুর ঘ্রাণ ভেসে বেড়াচ্ছিল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, তার চোখে এক ধরনের খেলো উষ্ণতা আর গভীরতা ফুটে উঠল। তার ঠোঁটের কোণে সেই পরিচিত শয়তানি হাসি, যা ফিওনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলছিল। প্রেমের আচরণ, জ্যাসপার সহজ আর সংক্ষিপ্ত উত্তর দিল। ফিওনার মুখ বিস্ময়ে বড় হয়ে গেল, তার কণ্ঠ কাঁপল। কিন্তু আপনার তো লাভ ফাংশন ডিলিট, আপনি তো প্রেম বোঝার মতো নন। জ্যাসপারের চোখে যেন বিজয়ী চমক ফুটে উঠল। সে এক পলক ফিওনার চোখে তাকালো, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলল, তোমার চুম্বনে সেটি আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। সে এক চোখ টিপ মেরে ভেজা অবস্থায় গোসলের স্থান থেকে বেরিয়ে গেল। পানির ফোঁটা পড়তে পড়তে তার পেছনের দৃশ্য যেন এক শিল্পকর্মের মতো ফুটে উঠেছিল। ফিওনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তার হৃদয় যেন এক মুহূর্তে মনের সব ভাবনা গুছিয়ে নিতে পারছিল না। নিজের মনে বলতে লাগলো, এই ড্রাগন আমার প্রেমে পড়ে গেল কিভাবে? তার চোখে অজস্র প্রশ্ন আর মুখে এক ধরনের মিষ্টি লজ্জার ছাপ, কিন্তু তার মন বারবার ফিরে যাচ্ছিল জ্যাসপার সেই চমকপ্রদ মন্তব্যে।